Hello, welcome to Haldar E-Academy online platform. So in my previous class, I have told you that how the bet has been carried on, and the bet was between the banker and the lawyer. So both were young that time, 15 years ago. Both of them were young, and they were carried out by their impulse at the party. So at the time, what was the bet? That the lawyer is going to stay in a solitary confinement for 15 years, and after the completion, if he could make it, then the banker is going to give him 2 millions. Okay, so that time the banker didn't think about it much, neither did the lawyer, that what was going to be the consequence or what will be the mental health of the lawyer in between these years. But now, when both of them has grown old, the banker is now thinking about the senseless bet that has been there in the party 15 years ago. তো তারা এখন ভাবছে যে তারা কি সেন্সলেস একটা বেট ক্যারি করেছিল যখন তারা ইয়াং ছিল, তারা কিভাবে তাদের ইম্পালসের জন্য ক্যারেড অ্যাওয়ে হয়ে গিয়ে এই ধরনের একটা বেট লড়েছিল। তো এই যে 15টা মূল্যবান বছর হারিয়ে গেল, তো সেটার কি হবে? এই যে 2 মিলিয়ন, যেটা একটা গ্রিডের ফল, যে ঠিক আছে টাকাটা 2 মিলিয়ন, একটা গ্রিড যে আমার 2 মিলিয়ন আমি পাবো, তো এই গ্রিডের ফল কি হলো? নাও দ্য ব্যাংকার ইজ থিঙ্কিং দ্য সেম। ওকে, নাও ইন মাই প্রিভিয়াস ক্লাস আই হ্যাভ ফিনিশড দেয়ার, and today I'm going to start from the next line. Okay, so now directly go to the text part. So I'm going to start from here. What did he say? That 15 done. 15 বছরের জন্য তুমি যাবে তো? ঠিক আছে, done, cried the banker. Gentlemen, I stake 2 millions. বললো আমি 2 millions আমি স্টেক রাখলাম। ঠিক আছে, ও 15 বছরের জন্য নিজে থেকেই বলেছে, কারণ এ বলছিল, ব্যাংকার বলছিল 5 বছরের জন্য, সেখানে লয়ার নিজে থেকেই বলেছে 15 বছরের জন্য। এ দেখো কি বলছে এখানে, দেখো, আই উইল টেক দ্য বেট বাট আই উড স্টে নট 5 বাট 15 ইয়ার্স। নিজে থেকেই, হ্যাঁ, নিজে থেকেই নিজের বিপদ ডেকে এনেছিল। 5 বছরের দিব্যি ছাড়া পেয়ে যেত না, 15 বছর করতে হবে। ওকে, নেক্সট কি বলছে? এগ্রিড ইউ স্টেক ইউর মিলিয়ন্স অ্যান্ড আই স্টেক মাই ফ্রিডম, সেড দ্য ইয়াং ম্যান। বলো তুমি তোমার মিলিয়ন্স গুলোকে তুমি বাজি রাখছো, স্টেক মানে হচ্ছে বাজি, অ্যান্ড আমি রাখছি আমার ফ্রিডমকে। কি ভয়ঙ্কর জিনিস দেখো। তোমাদের আগের ক্লাসে আমি বলেছিলাম যে মানুষটি কতটা পেলে মানুষের মানে মনে হয় যে ঠিক আছে আমি এনাফ পেয়ে গেছি জীবনে, আমার আর দরকার নেই, সেটা কিন্তু মানুষ জানে না। আজ মনে হবে যে আমার কাছে যদি 1000 টাকা থাকতো, পুজোর সময় কি আনন্দটাই না হতো। তারপর যখন তোমার একদিন মনে হবে যে 10,000 টাকাটাও পুজো দেখার ক্ষেত্রে, তখন মনে হবে না যে না কিছু আছে বলে। এখন হয়তো মনে হচ্ছে যে না 10,000 টাকায় তো প্রচুর কিছু হয়, বাট যখন তোমাদের যখন এজ বাড়বে, তো তখন কিন্তু আর ব্যাপারটা মনে হবে না, তখন টাকার মূল্যটাও অনেক কমে যাবে। আমার একসময় মনে হতো যে তখন আমি কিসে পড়ছি, তখন আমি কলেজে পড়ছি, হ্যাঁ, তো আমার তখন মনে হতো যে আমি যদি সারা জীবন, যদি আমার টাকা কখনো নাও বাড়ে, যদি 10,000 টাকা মান্থলি আমি ইনকাম করতে পারি, তাহলে কত ভালো হয়। হ্যাঁ, তারপরে কত টাকা ইনকাম হয়েছে, কিন্তু সেটাও মনে হয়েছে পরিশ্রমের কাছে তো কমই হচ্ছে। তো এটাই হয়। নেক্সট কি বলছে? অ্যান্ড দিস ওয়াইল্ড সেন্সলেস বেট ওয়াজ ক্যারিড আউট। এই একটা ওয়াইল্ড, যেটা থিঙ্কিং করে, যেটা রিফাইন্ড নয়, সফিস্টিকেটেড নয়, সে একটা ওয়াইল্ড, একটা সেন্সলেস বেটকে এগিয়ে নিয়ে যাওয়া হলো। দ্য ব্যাংকার স্পয়েলড অ্যান্ড ফ্রিভোলাস। ব্যাংকারটা কেমন ছিল? স্পয়েলড মানে একেবারে গোল্লাই গেছে। ফ্রিভোলাস মানে কি বলতো? চটুল। দেখো এখানে মিনিংটা কি দিয়েছে? লাইট হার্টেড টু দ্য পয়েন্ট অফ বিং আ বিট সিলি, মানে বোকা, মানে সেই কিরকম বোকা বলো তো, মানে কোনো একটা বোকা বোকা কাজ করে দিতে মানে ওস্তাদ আর কি, এই ধরনের ফ্রিভোলাস জিনিস। উইথ মিলিয়ন্স বিয়ন্ড হিজ রেকনিং। এই যে মিলিয়ন্স, সে যে বাজি রেখেছে, যেন জীবনেও সে গুণে শেষ করতে পারবে না। ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য বেট। এই বেটে সে খুব খুশি হয়ে উঠল। অ্যাট সাপার হি মেড ফান অফ দ্য ইয়াং ম্যান অ্যান্ড সেড। সাপারের টাইমে সে তখন ইয়াং ম্যানটার মানে
করছিল আর কি, যে মানে মজা ওড়াচ্ছিল। কারণ ব্যাংকারকে কি বলছে, স্পয়েলড এবং ফ্রিভোলাস বলেছে। আর বলছে এত টাকা, তখন তখন ব্যাংকারটার কাছেও প্রচুর টাকা, যেটা গুণে দেখারই দরকার হবে না, সে জীবনে গুণেই দেখবে না এরকম। তো এবার কি বলেছে, ইয়াং ম্যানটার মজা ওড়াচ্ছিল। কি বলছে, থিঙ্ক বেটার অফ ইট ইয়াং ম্যান ওয়াইল দেয়ার ইজ স্টিল টাইম। বলছে এটা সম্বন্ধে একটু ভেবে দেখো ইয়াং ম্যান, যখন সময় আছে তখন ভেবে দেখো। টু মি 2 millions আর ট্রিফেল, এই দেখো প্রচুর ইনকাম ওর। তো বলছে আমার কাছে 2 millions হচ্ছে একটা ট্রিফেল। ট্রিফেল মানে হচ্ছে মানে যার কোনো মূল্য নেই এরকম একটা জিনিস। বাট ইউ আর লুজিং 3 or 4 অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ। কিন্তু তুমি যে 3টে বা 4টে তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়টা হারাচ্ছ। I say 3 or 4। এবার দেখো তোমাদের মনে কোয়েশ্চেন আসবে যে 15 বছর বলছে, তাহলে 3 or 4 কেন বলছে। বলছে তখন নিজে নিজেই ব্যাংকারটা বলছে যে আমি 3-4 বছর বলছি, বিকজ ইউ ওন্ট স্টে লঙ্গার, এর বেশি তুমি থাকতেই পারবে না। তো মাঝখান থেকে ব্যাংকারের কি হবে, যে বেটে ওকে হারাতে পারবে, নিজের টাকা নিজের কাছেই থাকবে, এবং যে লয়ার ইয়াং ম্যান তার কি অবস্থা হবে, যে সে জীবনে কিছু মূল্যবান বছর হারাবে, বাজিটাও জিততে পারবে না, কোনো টাকাও পাবে না। বিকজ ইউ ওন্ট স্টে লঙ্গার, তুমি এর থেকে বেশি থাকতে পারবে না। ডোন্ট ফরগেট ইদার, আর এটাও ভুলো না, ইউ আনহ্যাপি ম্যান, দ্যাট ভলেন্টারি কনফাইনমেন্ট ইজ আ গ্রেট ডিল হার্ডার টু বিয়ার দ্যান কম্পালসারি। এটা বলছে যে তুমি অসুখী মানুষ, তুমি এটা ভুলো না যে যে ভলেন্টারি কনফাইনমেন্ট তুমি নিচ্ছ ওটা অনেক বেশি বহন করে নিয়ে যাওয়া কঠিন কম্পালসারি কনফাইনমেন্টের থেকে। কেন কথাটা বলেছে, কারণ কম্পালসারি কনফাইনমেন্টে, আচ্ছা পরের লাইনটা বলি, দেখো এখানে বলা আছে, দ্য থট দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট টু স্টেপ আউট ইন লিবার্টি অ্যাট এনি মোমেন্ট উইল পয়জন ইউর হোল এক্সিস্টেন্স ইন প্রিজন। এটা খুব দামি কথা। কি বলছে দেখো, যে তুমি যখনই এটা জানতে পারবে যে তুমি যে কোনো মুহূর্তে চাইলে বেডটা ভেঙে দিতে পারো, তুমি যে কোনো মুহূর্তে চাইলে তুমি আজকে তোমার এই প্রিজন লাইফ থেকে বেরিয়ে আসতে পারো, সেই জিনিসটাই তোমার প্রিজন লাইফটাকে বিষাক্ত করে দেবে। কেন কথাটা বলেছে, আজকে তুমি ভেবে দেখো, আজকে তুমি যখন কোনো কাজটা নিজের দায়িত্বে করছো এবং প্রত্যেকটা মুহূর্তে যেন তুমি কুইট করতে পারো, বা তুমি করছো না কারণ তুমি ভেবে রেখো যে কুইট করলে আমার টাকাও যাবে, আমার এই যে এতগুলো বছরের যে আমার সময়টা গেল সেটাও যাবে, বাট তুমি দিনে দিনে তুমি মানসিকভাবে ভেঙে পড়ছো। তো তোমার অবস্থাটা কীরকম, এই প্রত্যেকটা মোমেন্টে নিজেকে দায়ী করবে যে আমি কেন এমন করতে গেলাম। আর সেখানে যদি তোমাকে কম্পালসারি কনফাইনমেন্ট দেওয়া হয়, তোমাকে যদি কোনো কাজকে বাধ্য হয়ে নিতে হয়, তোমার কোনো অব্লিগেশন ছিল না যে আমাকে নিতে হবে, তুমি বাধ্য হয়ে নিয়েছো, সেখানে কি মনে হবে যে কি আর করা যাবে, কপাল, হ্যাঁ কাজটা এসে পড়েছে, আমি বাধ্য হয়ে নিচ্ছি, আর তো কিছু করার নেই, আমার তো আর কোনো উপায় নেই, তোমাকে এই জিনিসটা মনে হবে। সেখানে তুমি ব্যাপারটা কি বলতো, যখন মানুষ দেখবে নিজের ওপর দোষ দেয় না, তখন মানুষের একটা ভীষণ খারাপ লাগা কাজ করে। যখন মানুষ জানবে যে অন্য কারোর ফল ভোগ করছে পাপের, তখন দেখবে ভীষণ রাগ হবে, কিন্তু সেই মাথা ঠোকার ব্যাপারটা তার কাছে আসবে না। মাথা ঠোকার ব্যাপারটা তখনই আসে যখন তার নিজের ভুলে হয়। সেখানে রাগ করার বস্তুও তাই, আফসোস করার বস্তুও সেই নিজে, আর নিজের ক্ষতি হচ্ছে বলে কাউকে দোষারোপও তুমি করতে পারবে না, দোষ দেওয়ার জন্য কাউকে থাকা চাই। আই এম সরি ফর ইউ, আমি তোমার জন্য খুবই দুঃখ লাগছে আমার। অ্যান্ড নাও দ্য ব্যাংকার ওয়াকিং টু অ্যান্ড ফ্রো। এইবার কি হচ্ছে, সেই ব্যাংকার যে এখন ওয়াকিং টু অ্যান্ড ফ্রো হচ্ছে একটা ফ্রেজ, এই মানেটা হচ্ছে এদিক ওদিক ইতস্ততভাবে যাতায়াত করা, যার কোনো পার্টিকুলার কোনো উদ্দেশ্য নেই, কোনো দিকে যাওয়ার কোনো উদ্দেশ্য নেই, এদিক ওদিক যাতায়াত করছে। রিমেম্বার্ড অল দিস, এই সমস্ত কিছু মনে করলো, অ্যান্ড আস্কড হিমসেলফ, এবং সে নিজেই নিজেকে জিজ্ঞাসা করলো। আচ্ছা দাঁড়াও, এই যে এখানে দেখো একটা কথা লেখা আছে, হ্যাঁ এই যে লয়ারটা এসে দেখো বলেছে 5 and 20 এখানে, হ্যাঁ তো 15 বছর পর যে জীবনটা হচ্ছে সেটা ভেবে দেখো কত হচ্ছে,
25 থেকে 35, 35 থেকে 40। তো এর আর একটা ব্যাপারও আছে যে জীবনে যে 3-4টে বছর নষ্ট করছে, দেখো 25 থেকে 30, তো দেখবে একটা ভীষণ একটা মানে এই এজটা, এই যে একটা যুবক, একটা যে জোয়ান হওয়ার যে এজটা, এই সময় দেখবে মানুষের মনের ভাবনা চিন্তা এনার্জি আলাদা থাকে, সেটা কিন্তু কিছু বছর পর আর থাকে না। তো সেই একটা লস কিন্তু বড় লস মানুষের জীবনে, সেই ইউথটাকে হেরে যাওয়ার লস কিন্তু বড় লস। বেশ, কি বলছে, হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্য বেট, বেটের অবজেক্ট কি ছিল, হোয়াট ইজ দ্য গুড অফ দ্য ম্যানস লুজিং 15 ইয়ার্স অফ হিজ লাইফ অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 মিলিয়ন। এখানে দেখো এই যে কথাটা বলছে না যে হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্য বেট, হ্যাঁ এটা এমন নয় যে তারা সে মানে ব্যাংকার অবজেক্টের ব্যাপারে জানতো না, সে জানতোই যে কি অবজেক্ট ছিল বেটটার জন্য, মানে কি তোমার কি সামনে রেখে বেটটা লড়া হয়েছিল সেটা জানে, বাট এখানে কোশ্চেনটা করছে ওইভাবে যে সেটার কি আদৌ কোনো দরকার ছিল। হ্যাঁ, হোয়াট ওয়াজ দ্য গুড অফ দ্য ম্যানস লুজিং 15 ইয়ার্স অফ হিজ লাইফ, কি হলো ওই মানুষটা তার জীবনের 15 বছর নষ্ট করলো, এবং অ্যান্ড মাই থ্রোয়িং অ্যাওয়ে 2 মিলিয়ন, এবং আমি যাকে 2 মিলিয়ন দিচ্ছি সেটারই বা কি দরকার ছিল। কোনো ভালো তো কিছু হলো না, কোনো কাজ করে সে টাকাটা পেয়েছে, কোনো খাটাখাটনি করে একটা কোনো পরিশ্রম করেছে, সে একটা কিছু প্রোডাকশন দিয়েছে সমাজকে, কিচ্ছুটি না, বাট সে তার জীবন নষ্ট করলো, এর টাকা নষ্ট করলো। ক্যান ইট প্রুভ দ্যাট দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওয়ার্স দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, এটা কি আদৌ প্রুভ করতে পারে যে ডেথ পেনাল্টি ইমপ্রিজনমেন্ট ফর লাইফের থেকে বেটার অর ওয়ার্স? সে যদি আজকে হেরে যায় তাহলে সে প্রুভ করতে পারবে তো যে ডেথ পেনাল্টি এর থেকে ভালো ছিল? আজকে তাকে যদি ডেথ পেনাল্টি দেওয়া হতো তাহলে সে যে কি আচরণ করতো তা তো আমাদের জানা নেই। হ্যাঁ, সে হয়তো এখনো বেরিয়ে এসে বলতেই পারে যে না এটা ভীষণ কষ্টকর, আমি পারছি না, কিন্তু মৃত্যু দিলে তো আমি এইটুকুও পারতাম না, আমি তো বোধহয় তার আগেই মরে যেতাম, সে অনেক কিছুই বলতে পারে। নো নো, ইট ওয়াজ অল ননসেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস, না না সমস্ত ননসেন্সিক্যাল এবং একটা মিনিংলেস কাজ হয়েছে। অন মাই পার্ট ইট ওয়াজ দ্য ক্যাপ্রিস অফ আ প্যাম্পার্ড ম্যান। হ্যাঁ দেখো, যেহেতু ওর কাছে পয়সা ছিল তাই কি বলেছে যে আমার কাছে এটা ছিল একটা কিসের ধরনের অহংকার ছিল, যে একটা প্যাম্পার্ড ম্যান, যে মানুষটা মানে কোনো কিছুতেই কখনো বাধা পায়নি, প্যাম্পার্ড চাইল্ড বলে না, সব কিছুতেই ওকে ভীষণ প্যাম্পার করা হয়েছে, যে ঠিক আছে তুমি করতে চাইছো করো, এরকম একটা প্যাম্পার্ড ম্যানের অবস্থা, একটা ক্যাপ্রিস ছিল, একটা অহংকার ছিল। অ্যান্ড অন হিজ পার্ট সিম্পল গ্রিড ফর মানি, এবং ওই লোকটা কি ছিল, ওর সাইড থেকে কি ছিল, স্রেফ পয়সার একটা লোভ। দেখো এখানে ক্যাপ্রিস মিনিংটা দেওয়া আছে, ক্যাপ্রিস মানেটা হচ্ছে a sudden unaccountable change of mood or behavior। এখানে ওই সময়ে তার যে অহংকারটা হয়েছিল সেটা হচ্ছে একটা হঠাৎ করেই তার মুডটা চেঞ্জ হয়ে গেছিলো, ওই যে পার্টি চলছিল, একটা গার্ডেন পার্টি, হ্যাঁ সবার কাছে একটা বড় হব, একটা বেশ নিজের মনে একটা বেশ অহং ভাব, হ্যাঁ, তো সেই সময়ে সেগুলোকে দিয়ে ক্যারিড অ্যাওয়ে হয়ে গেছিল। আর কি বলছে, দেন হি রিমেম্বার্ড হোয়াট ফলোড দ্যাট ইভিনিং, তারপর তার মনে পড়লো যে এর পরে ইভিনিংয়ে কি হয়েছিল। ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য ইয়াং ম্যান শুড স্পেন্ড দ্য ইয়ার্স অফ হিজ ক্যাপটিভিটি আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট সুপারভিশন ইন ওয়ান অফ দ্য লজেস ইন দ্য ব্যাংকার্স গার্ডেন। দেখো এখানে কি বলছে যে এটা ডিসাইড করা হয়েছিল যে ইয়াং ম্যান সে স্পেন্ড করবে তার ইয়ার্স অফ ক্যাপটিভিটি কিভাবে, একটা ভীষণ স্ট্রিক্ট সুপারভিশন থাকবে, কোথায়, ইন ওয়ান অফ দ্য লজেস ইন দ্য ব্যাংকার্স গার্ডেন, ব্যাংকারের বাগানে যে অনেকগুলো লজ হচ্ছে, মানে ছোট 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 কুটিরের মতো রয়েছে, সে একটা লজে তাকে 15 বছর একদম গৃহবন্দী করে ভীষণ একটা স্ট্রিক্ট সুপারভিশনের মধ্যে তাকে রাখা হবে। কেন বলো তো, তাকে তো আর জেলে পাঠাতে পারে না, তার তো কোনো প্রভিশন নেই, তাকে তো রাখতেই হবে, নিজে একটা ব্যবস্থা করতে হবে, বিনা দোষে তো তাকে জেলে পাঠিয়ে তো আর এই জিনিসটা ভোগ করানো যায় না, তো সেইভাবে ব্যবস্থা হয়েছিল। ইট ওয়াজ এগ্রিড দ্যাট ফর 15 ইয়ার্স হি শুড নট বি ফ্রিড টু ক্রস দ্য থ্রেশহোল্ড অফ দ্য লজ, লজের যে চৌকাঠ রয়েছে, মানে দরজার যে চৌকাঠ রয়েছে তার বাইরে সে কোনোভাবেই পা রাখতে পারবে না। টু সি হিউম্যান বিংস, যে মানুষজন দেখবো বাকি লজগুলোতে কে রয়েছে, তো সেইভাবে সে পা রাখতে পারবে না। টু হিয়ার দ্য হিউম্যান ভয়েস, কেন পা রাখতে পারবে না, আরও এই কারণে যে মানুষের কোনো কথাও মানে কোনো গলাও তার কানে যাবে না। দেখবে তুমি যদি কথা বলতে নাও পারো, তোমার যদি অনেক মানুষকে তুমি দেখো বা তাদের কথা শুনতে পাও, সেটাও একটা রিলিফ, সেটাও পাবে না। অর টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার্স, কিংবা তুমি কোনো লেটার বা নিউজ পেপার তোমার কাছে আসবে না, মানে কমিউনিকেশনে কোনো জায়গাই নেই এখানে।
He was allowed to have a musical instrument and books. বাট দেখো এন্টারটেনমেন্টের জন্য কি দিয়েছিল, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়েছিল ওর কাছে বাজানোর জন্য এবং বই দিয়েছিল। অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার্স, এবং সে লেটার লেখার জন্য তাকে অ্যালাউড করা হলো, কিন্তু লেটার রিসিভ করতে পারবে না। তাকে ওয়াইন ড্রিঙ্ক করতে সে অ্যালাউ করলো এবং স্মোক করতে অ্যালাউ করলো। এইটুকু জেলে তো এইটুকুও পাবে না। By the terms of agreement, the only relations he could have with the outer world were by a little window made purposely for that object. এবার কি বলছে, একটা ছোট্ট উইন্ডো মেক করা হবে পার্টিকুলারলি সেই পারপাসের জন্য, এবং এই উইন্ডো দিয়ে সে একমাত্র আউটার ওয়ার্ল্ডের সঙ্গে সে কোনো রিলেশন, কোনো সংযোগ রাখতে পারবে, কারণ তার তো কিছু দরকার হতে পারে, সেগুলো তো জানাবে। হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, সে কি কি পেতে পারে, বুক পেতে পারে, মিউজিক পেতে পারে, ওয়াইন পেতে পারে, এবং এই ধরনের জিনিস সে পেতে পারে, কাগজপত্র, পেন, এগুলো পেতে পারে। হ্যাঁ, কারণ যেগুলো এগুলো এগ্রিমেন্টের মধ্যে ছিল। তো জেলেও পড়ার জন্য কিছু জিনিস দেওয়া হয়, আর এতখানিও সলিটারি রাখা হয় না জেলে। সলিটারি কনফাইনমেন্ট থাকে জেলে, অফকোর্স থাকে, বাট সেটা কিছু মাস পর বা কিছু সপ্তাহ পর সেটা রিলিভ হয়ে যায়। আবার যদি কেউ প্রচণ্ড বদমাশি করে তখন তাকে আবার সলিটারি কনফাইনমেন্টে শাস্তি আলাদা করে দেওয়া হয়, বাট বাকি সময় সবার সঙ্গে থাকতে পারে। তো এর অবস্থাটা হয়েছিল ওই জন্য একদম খারাপ অবস্থা। ইন এনি কোয়ান্টিটি হি ডিজায়ার্ড বাই রাইটিং অ্যান অর্ডার, বলছে তার যতখানি পরিমাণ দরকার এই সমস্ত জিনিসগুলো, সেগুলো সে একটা অর্ডার লিখে দিলেই পাবে, মানে কাগজে কলমে পেনে লিখে দেবে কি কি কতটা পরিমাণে দরকার। বাট কুড অনলি রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো, কিন্তু তাকে ওই উইন্ডো দিয়ে টুক করে কেউ একজন দিয়ে সে চলে যাবে, কোনো কথাবার্তা কিছু বলবে না। দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর এভরি ডিটেল অ্যান্ড এভরি ট্রিপল, ওই এগ্রিমেন্টে সমস্ত রকম ডিটেল একদম নিখুঁতভাবে লেখা ছিল, এবং এভরি ট্রিফেল মানে ছোটোখাটো সমস্ত জিনিসের ওপর নজর দেওয়া হয়েছিল, যাতে কোনো জিনিস ছোটোখাটো বলে ছাড় না যায় এগ্রিমেন্টে। সেটা একটা ফাঁক হয়ে যেতে পারে না, আইনের ফাঁক বলে, সেরকম হতে পারে। দেখো ট্রিফেল মিনিংটা এখানে দেওয়া আছে, কি বলছে যে অল দ্য স্মল সিমিংলি ইনসিগনিফিকেন্ট ডিটেল, কোনো কিছুকে যদি মূল্যহীন বলে আপাতত মনেও হয় সেগুলো বাদ যাবে না। That would make his imprisonment strictly solitary and bound the young man to stay there exactly 15 years. এইভাবে যে ইমপ্রিজনমেন্টটা সেটা একদম স্ট্রিক্টলি সলিটারি ইমপ্রিজনমেন্ট হলো, একাকী ইমপ্রিজনমেন্ট কাটাতে হবে। অ্যান্ড বাউন্ড দ্য ইয়াং ম্যান, এবং সেই ইয়াং ম্যানকে বাঁধলো কিসের দ্বারা, 15 বছরের চুক্তির দ্বারা। বিগিনিং ফ্রম 12 o'clock, 12টা থেকে শুরু হবে, কত তারিখ, নভেম্বর 14, 1870, এবং সেই চুক্তি শেষ হচ্ছে 12 o'clock অফ নভেম্বর 14, 1885-এ সেই চুক্তি শেষ হচ্ছে। The slightest attempt on his part to break the condition, যদি তার তরফ থেকে এতটুকুও ওই কন্ডিশন ব্রেক করার কোনো চেষ্টা করা হয়, if only 2 minutes before the end, even যদি 2 মিনিটও, ধরো একদম 1885-এর 14 নভেম্বরের 12 o'clock-এ 2 মিনিট আগেও যদি তার পক্ষে, মানে সে যদি ওই কন্ডিশন ব্রেক করার চেষ্টা করে, রিলিজ দ্য ব্যাংকার ফ্রম দ্য অব্লিগেশন টু পে হিম 2 million, তাহলে সেই ব্যাংকার তাকে 2 million পে করবে না। অব্লিগেশন মানে যে সেই বাধা ছিল, মানে বাধ্যতামূলক যে কাজটা ছিল যে ব্যাংকারকে পে করতে হবে, সেটা তখন তাকে আর পে করতে হবে না, সে সেই চুক্তি থেকে ব্যাংকার মুক্ত হয়ে যাবে। ফর দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ কনফাইনমেন্ট, অ্যাজ ফার অ্যাজ ওয়ান কুড জাজ ফ্রম হিজ ব্রিফ নোটস, ছোট ছোট যে সমস্ত ব্রিফ নোটগুলো লিখতো, মানে ওই লয়ারটা, ইয়াং ম্যানটা লিখতো, সেখান থেকে যেমন একজন মানে কোন কনক্লুশনে আসতে পারে যে ফার্স্ট ইয়ার অফ হিজ কনফাইনমেন্ট, তার প্রথম বছরটা তার ওই সলিটারি কনফাইনমেন্টে কেমন কাটছিল সেটা কি জানা যায়। The prisoner suffered severely from loneliness, প্রথম বছরই অবস্থা দেখো একদম প্রচণ্ডভাবে, সিভিয়ারলি মানে প্রচণ্ডভাবে লোনলি হয়ে পড়েছিল, এবং ডিপ্রেসড হয়ে গেছিল ভীষণ, প্রথম বছরই এই অবস্থা। The sounds of the piano could be heard continually day and night from his lodge, সে যে পিয়ানো বাজাতো সেটা সর্বক্ষণই সে বাজাতো, একদম ডে নাইট শোনা যেত তার লজ থেকে। He refused wine and tobacco, বলেছিল আমার কিচ্ছু লাগবে না, আমার টোব্যাকো, ওয়াইন কিচ্ছু লাগবে না। Wine, he wrote, excites the desire, and desire are the worst foes of the prisoner. কি বলছে যে ওয়াইন যেটা, সেটা মনের মধ্যে ইচ্ছা জাগরণ করে তোলে, এবং ইচ্ছা হচ্ছে worst foes of the prisoner, মানে হচ্ছে প্রিজনারদের
সব থেকে খারাপ জিনিস হচ্ছে ইচ্ছা জাগরণ হয়ে যাওয়া। তো তুমি যখন ওয়াইন খাবে তখন তোমার দেখবে মাথার তো বেশি ঠিক থাকবে না, তখন তোমার নানা রকম ইচ্ছা করবে। এবার যদি বেশি ইচ্ছা হয় তখন তুমি যদি সেগুলো পূরণ করতে না পারো তখনই তোমার বিরক্তটা লাগবে, মাথা ঠুকবে, পাগল পাগল লাগবে। তো সেই জন্য সে ওয়াইনটা বেশি খেত না। And besides, nothing could be more dreary than drinking good wine and seeing no one. এবং এর থেকে খারাপ কিছু হতেই পারে না যে আমি ভালো বসে বসে ওয়াইন খাচ্ছি এবং আমার সঙ্গ দেওয়ার কেউ নেই। দেখবে যারা ভীষণভাবে মদ্যপান করে, অ্যালকোহলিক হয়, তারা দেখবে একা একা তাদের কাছে বসে খাওয়ার থেকে কেউ বেশ একজন সঙ্গ দিত, হ্যাঁ, যাতে বিশাল তাদের ভালো লাগে। মানে আমি বলছি না একদম সেই পাড় মাতাল যাকে বলা যায়, মানে সে জলের থেকে বেশি মদ খায়, ওদের কথা বলছি না। যারা দেখবে মানে বেশ রেগুলারলি তারা একটা ড্রিঙ্ক করে বা মানে ড্রিঙ্ক বেশ ভালোবাসে করতে, তো সেই ধরনের মানুষদের কাছে দেখবে কেউ একজন সঙ্গ দিলে ভালো লাগে। অ্যান্ড টোব্যাকো স্পয়েল দ্য এয়ার অফ হিজ রুম, এবং টোব্যাকো খেলে কি হচ্ছে, তার রুমের যে বাতাস সেটা খারাপ হয়ে যাচ্ছে। ইন দ্য ফার্স্ট ইয়ার দ্য বুকস হি সেন্ট ফর ওয়ার প্রিন্সিপালি আ লাইট ক্যারেক্টার। সে যে ফার্স্ট ইয়ারে যে বইগুলোর জন্য সে বলেছিল সেগুলো বেশ মানে কি বলবো, বইগুলো খুব একটা মানে লাইট ক্যারেক্টার মানে হচ্ছে খুব জটিল কিছু বই ছিল না, খুব সহসায় বোঝা যায় এই ধরনের বই। নভেলস উইথ কমপ্লিকেটেড লাভ প্লট, সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ অ্যান্ড সো অন। আর কি চাইতো, যে নভেলসগুলোর মধ্যে বেশ জটিল একটা লাভ রোম্যান্স রয়েছে, হ্যাঁ, সেই ধরনের বেশ একটা গল্প। এই ধরনের গল্পগুলো দেখবে সহসায় বোঝা যায়, মানে মাথায় খুব চাপ নিয়ে সেগুলোকে বুঝতে হয় না। ভীষণ ফিলোসফিক্যাল আইডিয়া বা স্পিরিচুয়াল আইডিয়া এই ধরনের জিনিসটা থাকে না, পড়লেই বোঝা যায়। সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ, যেগুলো বেশ রোমহর্ষক, হ্যাঁ, ফ্যান্টাস্টিক স্টোরি যেগুলো কল্পকাহিনী, সেগুলো বেশ চেয়েছিল, অ্যান্ড সো অন, এবং এই ধরনের জিনিসও পছন্দ করতো। সেকেন্ড ইয়ারে কি চাইছে দেখো, ইন দ্য সেকেন্ড ইয়ার দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লজ। সেকেন্ড ইয়ারে কি হয়েছিল, পিয়ানোটা লজের মধ্যে একদম সাইলেন্ট হয়ে গেছিল, আর বাজতো না। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড অনলি ফর দ্য ক্লাসিক্স, এবং প্রিজনার কি বললো, আমার জন্য ক্লাসিক ধরনের জিনিসপত্র এনে দাও। ক্লাসিক কি ধরনের জিনিসপত্র, ক্লাসিক মিউজিক বা ক্লাসিক লিটারেচার যাই বলো, সেটা হচ্ছে সমস্ত যুগোপযোগী, হ্যাঁ, সমস্ত যুগেই তোমার সেটার মূল্য আছে এমন জিনিস হচ্ছে ক্লাসিক বলে। সেই জিনিসগুলো কি, যেগুলো পার্টিকুলার কোনো এজের জন্য সীমাবদ্ধ নয়, সমস্ত যুগেই তোমার পড়লে মনে হবে যেন সমস্ত যুগে এর একটা মূল্য আছে, তুমি রিলেট করতে পারবে নিজের সঙ্গে। ইন দ্য ফিফথ ইয়ার মিউজিক ওয়াজ অডিবল আগেন, আবার 5 বছর টাইমে আবার মিউজিক শোনা যেতে লাগলো, হ্যাঁ। সেকেন্ড ইয়ারে দেখো কথা বলেছে, আবার ফিফথ ইয়ারে কথা বলেছে। And the prisoner asked for wine. Fifth year গিয়ে আবার ওয়াইন চাইতে শুরু করলো। Those who watched him through the window said that all the year he spent doing nothing. যারা তাকে জানলার ফাঁক দিয়ে দেখতে পেত আর কি, তারা কি বলেছে যে সেই এত বছরগুলো he spent doing nothing, সে কিছুই করেনি, but eating and drinking, সে কি করেছে, শুধু খেত আর পান করতো, and lying on his bed, এবং তার বিছানায় শুয়ে থাকতো। frequently yawning, খুব ঘন ঘন হাই তুলতো, and angrily talking to himself, এবং নিজের সঙ্গে নিজে কথা বলতো, তাও খুব রেগে গিয়ে। he did not read books, ও বই পড়তো না। sometimes at night he would sit down to write, কোনো সময় রাত্রিতে উঠে লিখতে বসে যেত। he would spend hours writing, রাত্রিতে ঘন্টার পর ঘন্টা ধরে লিখতো, and in the morning tear up all that he had written, সে সব কিছু ছিঁড়ে ফেলতো যা সে লিখেছিল। More than once he could be heard crying, একাধিকবার তাকে কাঁদতেও শোনা গেছে। In the second half of the 6th year the prisoner began jealously studying languages. কি বলছে, সেকেন্ড হাফ অফ দ্য 6th year, 6 বছরে যদি দুটো ভাগে ভাগ করা হয়, ধরো 6 মাস 12 মাস, তাহলে প্রথম 6 মাসের যে 7 নম্বর মাস পড়বে একদম সেকেন্ড হাফ অফ দ্য 6th year, সেটা পড়ছে। 7 মাস নাও পড়তে পারে, 8 মাস 9 মাসও পড়তে পারে, 10-11 মাস ও পড়তে পারে, এবং 12 মাস রানিংও হতে পারে। সেকেন্ড হাফ মানে ওইটাই
হ্যাঁ, যেমন স্কুলে বলে না সেকেন্ড হাফ মানে টিফিনের পর থেকে যে কোনো একটা সময় হতে পারে, তো যে কোনো একটা সময় হতে পারে। প্রিজনার কি করতেছিল, জিলাসলি মানে হচ্ছে ভীষণ উদ্যোগী হয়ে সে কি পড়তে চাইছিল, সে ল্যাঙ্গুয়েজ স্টাডি করতো। ফিলোসফি এবং হিস্ট্রি সে পড়তে শুরু করলো। দেখো কঠিন জিনিসগুলো এবার সে বেছে নিল, প্রথম বছরে যেমন সহজ জিনিস বেছেছিল সেরকম নয়। হি থ্রিউ হিমসেলফ ইগারলি ইনটু দি স্টাডিজ, ও ভীষণভাবে নিজেকে নিমজ্জিত করলো এই স্টাডিগুলোতে, সো মাচ সো দ্যাট এতটাই বেশি The banker had enough to do to get him the books he ordered. যে ব্যাংকারকে প্রচুর প্রচুর বই অর্ডার করতে হলো ওর জন্য। In the course of 4 years, some 600 volumes were procured at his request. বলছে যে যখন 4 নম্বর মানে ইয়েটা এলো, the course of 4 years, তখন তাকে 600 ভলিউম ওয়্যার প্রকিউরড। ভলিউম কি বলতো, ভলিউম হচ্ছে খুব মোটা বইকে বলা হয় ভলিউম। যেগুলো ধরো ছোটখাটো উপন্যাস, হ্যাঁ, সেইগুলোকে ভলিউম বলে না। ভীষণ মোটা মোটা দেখবে সেই ডিকশনারি মতো মোটা মোটা বইগুলো হয়, সেগুলোকে এক একটা ভলিউম বলা হয়। তো সেরকম 600 ভলিউম তার রিকোয়েস্টে আনতে হয়েছিল। মানে বুঝতে পারছো সে কি পড়াশুনো করেছিল, সারাক্ষণ পড়তো। 600 ভলিউমস মানে মুখের কথা গো। It was during this period that the banker received the following letter from his prisoner. এই সময়ে ব্যাংকার প্রিজনারের কাছ থেকে একটা লেটার পেল। দেখা যাক লেটারটাতে কি বলছে। মাই ডিয়ার জেলার, দেখো জেলার বলে সম্বোধন করেছে ওকে, যেহেতু জেলে কনফাইনমেন্টের মতো অবস্থায় রয়েছে। যে মাই ডিয়ার জেলার, আই রাইট ইউ দিস লাইন্স ইন 6 ল্যাঙ্গুয়েজেস। আমি তোমাকে এই চিঠিটা লিখছি 6 রকম ভাষা ব্যবহার করে। শো দেম টু পিপল হু নো দ্য ল্যাঙ্গুয়েজেস। তুমি সেই সমস্ত মানুষদের কি এই চিঠিটা দেখাবে যারা এই ল্যাঙ্গুয়েজগুলো পড়তে জানে। মানে একজন না পড়তে জানলেও হবে, ধরো জার্মানিতে লিখেছে, ইটালিতে লিখেছে, হ্যাঁ, স্প্যানিশে লিখেছে, এই ধরনের 6টা ভাষা ব্যবহার করেছে। এবার ধরো আমি পর্তুগিজ জানি, আমার কাছে নিয়ে এসছে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ পড়ানোর জন্য, আমি পর্তুগিজটা পড়লাম। যে স্প্যানিশ জানে তার কাছে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের জন্য পড়তে নিয়ে যাবে। এইভাবে পিপলদেরকেও পড়াবে যে লেটারে কি লেখা আছে। লেট দেম রিড দেম, তাদেরকে পড়তে দাও লেটারটা। ইফ দে ফাইন্ড নট ওয়ান মিস্টেক, তারা যদি একটাও ভুল তারা যদি আমার এই লেটারে খুঁজে না পায়, যে আমি ভাষা ব্যবহার করেছি যে অন্যের ভাষা, সেখানে যদি কোনো ভুল না থাকে, আই ইমপ্লোর ইউ, আমি তোমাকে ইমপ্লোর করছি মানে ভীষণভাবে রিকোয়েস্ট করছি, টু ফায়ার আ শট ইন দ্য গার্ডেন, যে তুমি বাগানে একটা বন্দুক ছুঁড়ে আওয়াজ করো। দ্যাট শট উইল শো মি দ্যাট মাই এফোর্টস হ্যাভ নট বিন থ্রোন অ্যাওয়ে। যদি সেই আওয়াজ হয় তাহলে আমি জানতে পারবো যে আমার যে এফোর্ট এতদিন ধরে ল্যাঙ্গুয়েজ শেখার, এতগুলো ল্যাঙ্গুয়েজ শেখার, 6খানা ল্যাঙ্গুয়েজ শেখার, সেটা বৃথা যায়নি। থ্রোন অ্যাওয়ে মানে বৃথা যায়নি। The geniuses of all ages and all lands speak different languages. The geniuses of all ages মানে যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তিরা, যে সমস্ত জিনিয়াসরা, সমস্ত যুগের জিনিয়াসরা, সমস্ত ল্যান্ডের মানে সমস্ত আলাদা কান্ট্রির, তারা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। ঠিক আছে, সমস্ত মানুষই সমস্ত কান্ট্রি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করে, বাট দ্য সেম ফ্লেম বার্নস ইন দেম অল। কিন্তু তাদের যে বুদ্ধিমত্তা, সেই বুদ্ধিমত্তা প্রত্যেকটা ল্যান্ডেই খুঁজে পাওয়া যায়। সেই বুদ্ধিমত্তার যে প্রকাশ, সেটা সমস্ত কান্ট্রিতেই খুঁজে পাওয়া যায়, হোক না তাদের ভাষা আলাদা। Oh, if you only knew what unearthly happiness my soul feels now. উফ, তুমি যদি জানতে যে কি unearthly happiness, দেখো ব্যাপারটা, এটা আমি আসছি কথাতে, যে আমার এখন আত্মাটা এখন ফিল করছে, সোল, এটা আসছি, from being able to understand them, এইগুলোকে জেনে, ফিলোসফিক্যাল থটগুলোকে জেনে, বিভিন্ন ভাষা শিখে, বিভিন্ন মানুষদের কথা বুঝে আমি যেটা এখন ফিল করছি, সেটা জাগতিক চাওয়া পাওয়ার বাইরে, সেটা আমার সঙ্গে আত্মার যোগ করেছে। আনআর্থলি কথাটা বলেছে, এর আগে যখন সে বেদটা লড়েছিল, সব কিছুই তার কাছে জাগতিক একটা গ্রিড, একটা নিজেকে প্রমাণ করার ইচ্ছা, একটা স্পার অফ আ মোমেন্ট, এই সমস্ত কিছু ছিল তার কাছে। সে তার
তার কথা ভাবেনি যে সে কতটা কষ্ট পাবে, সে কি পাবে। তার কাছে জাগতিক ইচ্ছা পাওয়া, হ্যাঁ, তার কাছে নিজেকে প্রমাণ করাটাই বড় ছিল। এখন তার মধ্যে তার বয়স বেড়েছে, তার শিক্ষা বেড়েছে, তার শিক্ষার ধরনটা পাল্টেছে। সে এখন স্পিরিচুয়াল অনুভব করে, সে এখন নিজের মনে নিজে আত্মাকে আবিষ্কার করে। আনআর্থলি হ্যাপিনেস, যেটা পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না, স্বর্গীয় সুখ সে এখন অনুভব করতে পারছে। দ্য প্রিজনার্স ডিজায়ার ওয়াজ ফুলফিল্ড। প্রিজনারের ডিজায়ার যে লোকদেরকে দিয়ে এটাকে মানে পড়িয়ে দেখা যে তার কোনো ভুল আছে নাকি, সেটাকে ফুলফিল করা হয়েছিল। দ্য ব্যাংকার অর্ডার্ড 2 shots টু বি ফায়ার্ড ইন দ্য গার্ডেন। একটা শট ফায়ার করতে বলা ছিল, এত ভালো সে লিখেছে যে ব্যাংকার বলল যে 2খানা শট ফায়ার করো, ও জানুক যে ও লেখা কতটা ভালো হয়েছে। ঠিক আছে, তো this is it for today. In my next class I will start from the next paragraph. Okay, so till then stay with Halda Re Academy. Have a nice day.